Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য একটা ডেমো ক্লাস নিয়ে এসেছি জিওগ্রাফি থেকে। আর যে টপিকটা থেকে আজকে আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ। এই টপিকটা নিয়ে আজকে আমরা ডিটেইল ডিসকাশন করব। তো আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর তাছাড়া আজকে ক্লাসটা শুরু করার আগে আপনাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা মেগা অফার। যেই অফারটা দেওয়া হয়েছে কারণ ত্রিপুরাতে রিসেন্টলি বন্যা হয়েছে, যার জন্য অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক স্টুডেন্টদের এডুকেশনের দিক থেকে ব্যাঘাত ঘটেছে। সেই দিক থেকে চিন্তা করে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে আমরা টেট ক্যান্ডিডেটদের জন্য একটা অফার নিয়ে এসেছি প্রথম 100 জনের জন্য। এই অফারটা থাকছে প্রথম যে 100 জন আমাদের এখানে এডমিশন নেবে, এই অফারের মাধ্যমে তাদের জন্য থাকছে উইদাউট এনি এডমিশন ফিস, যে এডমিশন প্রসেস চলছে, অর্থাৎ শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে কোনো রকম এডমিশন ফিস ছাড়াই আমাদের এখানে টেট কোর্সটা প্রোভাইড করা হবে 100 জন স্টুডেন্টের জন্য, যার মধ্যে অনেকে অলরেডি এডমিশন হয়ে গেছে, অনেকে এডমিশন হবে বলে কনফার্ম করেছো। তো তোমরা যারাই আমাদের এখানে এডমিশন নিতে চাও আর এই অফারটা পেতে চাও, তোমরা খুব শীঘ্রই এই নম্বরে যোগাযোগ করো, কারণ এই সিটটা কিন্তু লিমিটেড রয়েছে। 100 জনের মধ্যে অনেকে এডমিশন নিয়ে নিয়েছো, অনেকটাই ফুল হয়ে যাচ্ছে। তো তার জন্য এটা কমপ্লিট হওয়ার আগেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো এবং এই অফারটা তোমরা পেতে পারো, যেটার মধ্যে কোনো রকম এডমিশন ফিস লাগবে না। শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ট্যাটের সম্পূর্ণ কোর্স, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, অনলাইন উইকলি মক টেস্ট এবং অফলাইন ওয়েমারশিট বেসড মান্থলি মক টেস্টও তোমরা পেয়ে যাবে। একদম কোয়ালিটিফুল ক্লাস আমাদের এখানে হয়ে থাকে। তো যারা এই সুযোগটা পেতে চাও, তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, সো বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। যেই টপিকটা থেকে আজকে আমরা দেখব সেটা হলো ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ। আমরা পৃথিবীর উপর জায়গাটাতে বসবাস করি, পৃথিবীর ভিতরেও আরও কিছু জিনিস রয়েছে, সেই সবগুলি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো পৃথিবীর অভ্যন্তরভাগকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কেমিক্যাল ডিভিশন আর একটা হলো মেকানিক্যাল ডিভিশন। তো এই যে কেমিক্যাল ডিভিশনগুলি রয়েছে সেগুলিকে ডিসকাস করব। কি রয়েছে, ভূকম্পীয় তরঙ্গের গতিবিধির উপর নির্ভর করে পৃথিবীর অভ্যন্তরভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। অর্থাৎ যে পৃথিবীর যে ভূকম্পীয় তরঙ্গ রয়েছে, এই যে পৃথিবীর ভিতরে পৃথিবীর অভ্যন্তরভাগে কিছু তরঙ্গ রয়েছে, পি তরঙ্গ, এস তরঙ্গ, যে তরঙ্গের জন্য ভূমিকম্প হয়ে থাকে, যে ভূমিকম্প বা ভলক্যানো এরাপশন, সেগুলো উৎপত্তি কোথায় হয়? পৃথিবীর ভিতরে হয়। এগুলি কেন হয় সেগুলি আমরা যে ডিফারেন্ট ভূমিকম্প বা ভলক্যানো যে টপিকটা রয়েছে সেটা আলাদাভাবে আমাদের সিলেবাসে আছে, সেটা নিয়ে সেপারেট ক্লাস নিয়ে আসবো। এখন এতটুকু মাথায় রাখো যে ভূকম্পীয় যে তরঙ্গ রয়েছে সেগুলি যে গতিবিধি রয়েছে, সেই গতিবিধির উপর ডিপেন্ড করে, নির্ভর করে পৃথিবীর যে অভ্যন্তরভাগ রয়েছে অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থকে 3 ভাগে ভাগ করা যায়। সেই 3 ভাগ কী কী? সেই 3 ভাগ হলো ভূত্বক অর্থাৎ ক্রাস্ট, গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল অ্যান্ড কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর। এই 3 ভাগে ভাগ করা হয়েছে। যেরকম পিকচারের সাহায্যে আমি আরও ইজিলিভাবে বোঝাচ্ছি। এটা হলো কি আমাদের পৃথিবীটা, এই যে উপরে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় ভূত্বক, যেখানে আমরা বসবাস করছি। আমরা কোথায় বসবাস করছি? এই যে পৃথিবীর উপর জায়গাটা, এটাকে বলা হয় কি? ভূত্বক। ভূত্বক শেষ হলে তারপর যে পৃথিবীর ভিতর দিকে যেহেতু যাবে, আমরা কি পড়ছি? পৃথিবীর অভ্যন্তরভাগ। তো তাহলে পৃথিবীর ভিতর দিকে যাবে, পৃথিবীর ভিতর দিকে অর্থাৎ ভূত্বকের পরে যেই স্তরটা রয়েছে সেই স্তরটাকে বলা হয় গুরুমণ্ডল। কি বলা হয়? গুরুমণ্ডল, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি ম্যান্টেল। গুরুমণ্ডল শেষ হয়ে আরেকটা স্তর রয়েছে, সেটা হলো কেন্দ্রমণ্ডল। এটা হলো পৃথিবীর যে মিডল যে জায়গাটা, এই যে মিডল জায়গাটা, পৃথিবীর একটা বাইরের জায়গাটা, তারপর মিডল জায়গাটা। তো যত ভিতর দিকে যাবে এক একটা স্তর রয়েছে। তবে এটাও মনে রাখবে, যত ভিতর দিকে যাবে পৃথিবী, উপর জায়গা থেকে যত ভিতর দিকে যাবে তত বেশি টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা বাড়তে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবে। তাপমাত্রা বাড়লে কি হয় সেটাও আমি পরে বলে দিচ্ছি, এখন এতটুকু বুঝো।
পৃথিবী যে অভ্যন্তরটা রয়েছে সেটাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো ভূত্বক, এই যে উপর জায়গাটা যেখানে আমরা বসবাস করছি সেটাকে বলা হয় ভূত্বক অর্থাৎ ক্রাস্ট। ভূত্বকের পরে যেটা রয়েছে যে স্তরটা সেটাকে বলা হয় গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল। গুরুমণ্ডল শেষ হলে আরেকটা স্তর রয়েছে সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর। কেন্দ্রমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করা যায়, কি একটা বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল কোনটা, যে বাইরের দিকে অর্থাৎ গুরুমণ্ডলের সাইডে যেটা অবস্থিত সেটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের পরেরটা তার ভিতরের দিকে গেলে কি হবে, অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এটা হলো যে পৃথিবীর অভ্যন্তরে 3টা ভাগ, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এগুলি কি বৈশিষ্ট্য রয়েছে, এগুলিকে আবার কয় ভাগে ভাগ করা যায় সেটা সম্পূর্ণটা বলবো। এখন এই স্লাইডের মধ্যে সিম্পলি এটা বুঝো, পৃথিবীর অভ্যন্তর ভাগকে আমরা কি করেছি, এই যে 3 ভাগে ভাগ করেছি। এই যে 3 ভাগে ভাগ করা হয়েছে সেটা কিসের উপর ডিপেন্ড করে, ভূকম্পীয় তরঙ্গের যে গতিবিধি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে পৃথিবীর অভ্যন্তরকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ওকে, ভূত্বক হলো সবচেয়ে উপরের জায়গাটা যেটাতে আমরা বসবাস করছি। তারপরে স্তরটাকে বলা হয় গুরুমণ্ডল বা ম্যান্টেল। গুরুমণ্ডল বা ম্যান্টেল শেষ হলে তারপর শুরু হয় কি, কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর। নেক্সট রয়েছে ভূত্বক বা আর্থ ক্রাস্ট। এখন ভূত্বক বা আর্থ ক্রাস্ট যেটা রয়েছে সেটা কি, তো আমরা আগের স্লাইডে দেখেছি আমাদের যে পৃথিবীটা রয়েছে, এই যে এটা হলো পৃথিবীটা। পৃথিবী যে উপর জায়গাটা, এই যে উপর জায়গাটা রয়েছে যেটাতে আমরা বসবাস করছি সেটাই হলো ভূত্বক বা অশ্বমণ্ডলও বলা হয়, বা এটাকে শিলামণ্ডলও বলা হয়, ইংলিশে বলতে গেলে ক্রাস্ট থেকে বলা হয়। পৃথিবীর উপরি ভাগে অবস্থিত যে শক্ত ও কঠিন আবরণে উপর আমরা বসবাস করি সেটি ভূত্বক নামে পরিচিত। তাই পৃথিবীর যে উপরের যে ভাগটা রয়েছে যেখানে শক্ত কঠিন আবরণ রয়েছে যেটার উপর আমরা বসবাস করছি সেটাকে বলা হয় ভূত্বক। ওকে, তো আর ভূত্বকে পৃথিবী যত ভিতর দিকে যাবে তত এক একটা স্তর রয়েছে। তো ভূত্বকের পরের স্তরটা হলো গুরুমণ্ডল, তারপরে স্তরটা হলো কেন্দ্রমণ্ডল যেটা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অবস্থিত। এই যে ভিতর দিকে যাবে যে কেন্দ্র পর্যন্ত অবস্থিত। নেক্সট রয়েছে, এখন এখানে একটা পিকচারের সাহায্যে বোঝানো হলো, ধরো এটা হলো আমাদের পৃথিবীটা। এই যে পৃথিবীটা রয়েছে, এখন যদি এটাকে আমি এখানে কেন্দ্রটা রয়েছে এটাকে এইভাবে কাট করে দিই তাহলে আমরা এই পিকচারটা পেয়ে যাব। তো এই পিকচারটার মাধ্যমে আমরা আরও ইজিলিভাবে বুঝে যাব, তো আমরা এই পিকচারটার মাধ্যমে বুঝে যাব। ওকে, সো প্রথমে কি রয়েছে, প্রথমে পড়েছিলাম ভূত্বক যেটাকে শিলামণ্ডলও বলা হয়, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই যে পৃথিবীর যে কেন্দ্রটা এটাকে যদি এভাবে কাট করি, পৃথিবীর কেন্দ্রটা কোথায় পড়ে, এই জায়গাটায় পড়ে, তো এটা হলো পৃথিবীর কেন্দ্র। তো প্রথমে কি রয়েছে, এই যে উপর জায়গাটা অর্থাৎ এই যে এই জায়গাটা রয়েছে, এই উপর জায়গাটাকে কি বলা হয়, এটাকে ভূত্বক বলা হয়। এখন ভূত্বককে আবার 2 ভাগে ভাগ করেছে, কি কি, একটা হলো মহাদেশীয় ভূত্বক আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক অর্থাৎ কন্টিনেন্টাল ক্রাস্ট, অ্যান্ড যেটা মহাসাগরীয় রয়েছে সেটাকে বলা হয় ওশেনিক ক্রাস্ট। এখন এই দুইটার মধ্যে কি ডিফারেন্স, ধরো একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে হলো আমার বাড়ি, এই লেভেলে আমার বাড়িটা রয়েছে, আমার বাড়ির সামনে একটা লেক রয়েছে। এই যে লেক রয়েছে এখানে জল রয়েছে, জলের নিচেও তো এখানে মাটি আছে, জলের নিচেও মাটি আছে। এই যে জলের জায়গাটা এটাকে বলা হয় যে সাগরীয়। ওকে, আর যেটা ল্যান্ড রয়েছে যেখানে আমার বাড়িটা রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মহাদেশীয়। তো মহাদেশীয় আর মহাসাগরীয় যেটা নেক্সট স্লাইডেও পিকচারের সাহায্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এরকমভাবে ভূত্বককে আমরা 2 ভাগে ভাগ করি, একটা মহাদেশীয় আর একটা হলো মহাসাগরীয়। এই পিকচারের মধ্যে রয়েছে এই জায়গাটাকে বলা হয় কি মহাদেশীয়, যেখানে আমরা বসবাস করি, আর মহাসাগরীয় হলো এখানে জল রয়েছে, কি রয়েছে, জল রয়েছে। তার জলের নিচেও তো মাটি থাকবে, এখন সমুদ্র থাকুক, পুকুর থাকুক, লেক থাকুক, তার নিচেও তো মাটি থাকবে, ওই লেয়ারটা থিন থাকবে, খুবই চিকন থাকবে, কিন্তু থাকবে তো, লেয়ার তো থাকবে, তো সেটাকে বলা হয় মহাসাগরীয়। তো এরকমভাবে ভূত্বককে 2 ভাগে ভাগ করা যায়, মহাদেশীয় অ্যান্ড মহাসাগরীয় ভূত্বক। ভূত্বক যখন শেষ হয় তখন আরেকটা স্তর আসে, সেটাকে বলা হয় গুরুমণ্ডল। গুরুমণ্ডলকেও কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি, কি, একটা হলো বহিঃগুরুমণ্ডল বা ঊর্ধ্বগুরুমণ্ডল, আর একটাকে নিম্ন বা অন্তঃগুরুমণ্ডলও বলতে পারি। যে গুরুমণ্ডলের যে উপর জায়গাটা সেটাকে আমরা কি বলতে পারি, অর্থাৎ যেখানে ভূত্বক শেষ হয় সেখানে এমনিতে গুরুমণ্ডলটা কি হয়, স্টার্ট হয়, কিন্তু গুরুমণ্ডলের যে উপর জায়গাটা সেটাকে আমরা ঊর্ধ্ব বা বহিঃগুরুমণ্ডল বলতে পারি, আর গুরুমণ্ডলের নিচের জায়গাটা সেটাকে আমরা কি বলতে পারি, নিম্ন বা আমরা অন্তঃগুরুমণ্ডলও বলতে পারি, আউটার মেন্টাল আর ইনার মেন্টাল। তারপর গুরুমণ্ডলটা যখন শেষ হয়, এখানে গুরুমণ্ডলটা শেষ হলো, তারপর শুরু হয় কি কেন্দ্রমণ্ডল। এই যে কেন্দ্রমণ্ডলকে আমরা সেম ওয়েতে 2 ভাগে ভাগ করতে পারি।
উপর জায়গাটাকে কি বহিঃকেন্দ্রমণ্ডল, যত ভিতর দিকে যাবে সেটা হয়ে যাবে কি অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ আউটার কোর অ্যান্ড ইনার কোর। ওকে, তো এইগুলি হলো ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এগুলিকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম। নেক্সট রয়েছে এখানে এখন দেওয়া হয়েছে ভূত্বক দুই প্রকার। ভূত্বক কয় প্রকার? ভূত্বক হলো দুই প্রকার, টু টাইপস অফ ক্রাস্ট। কি কি? মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক, কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশেনিক ক্রাস্ট। তো কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশেনিক ক্রাস্ট কোনটাকে বলা হয় সেটাও আমরা আগে দেখেছি, আবারও বলে দিচ্ছি। ধরো এখানে আমার বাড়িটা রয়েছে, এই লেভেলে আমার বাড়িটা রয়েছে, তারপর আমার বাড়ির সামনে লেক রয়েছে, লেকটা রয়েছে, জল রয়েছে, তো লেকের নিচে মাটি তো নিশ্চয়ই থাকবে। আর এখানে এই লেয়ারটা রয়েছে, এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা কি? এই লেয়ারটা অনেকটাই মোটা থাকে। আমরা যেখানে বসবাস করি ল্যান্ড রয়েছে সেটা অনেকটাই মোটা থাকে, ঠিক থাকে। আর যে জল, এখানে জল রয়েছে সেখানে উপরে জল, তারপর নিচে তো মাটিটা থাকে। তো এই যে লেয়ারটা, এই লেয়ারটা অনেকটাই থিন থাকে, অর্থাৎ খুবই চিকন থাকে। তো এই যে থিন থাকে এই জায়গাটাকে বলা হয় মহাসাগরীয় এবং এই জায়গাটাকে বলা হয় মহাদেশীয় ভূত্বক। তবে একটা জিনিস মাথায় রাখবে, বেশিরভাগ যে ভূমিকম্প, তারপর যে ভলকেনো ইরাপশন রয়েছে, এগুলি বেশিরভাগটা মহাসাগরীয় ভূত্বক যেখানে রয়েছে তার আশেপাশে বেশি হয়ে থাকে। কেন হয়ে থাকে? যে ভূমিকম্প বা ভলকেনো ইরাপশন এগুলি উৎপত্তি কোথায় হয়? সবগুলি হয় পৃথিবীর অভ্যন্তরভাগে, পৃথিবীর ভিতরে হয়ে থাকে। কেন হয় সেটা আর্থকুইক বা ভলকেনো ইরাপশন যখন পড়বে সেপারেট ক্লাসে আমি দেবো এগুলি, সেখানে পড়বো। এখন জেনে রাখো যে আর্থকুইক বা ভলকেনো এগুলি পৃথিবীর অভ্যন্তরভাগে হয়। যখন পৃথিবীর অভ্যন্তরভাগে হয়, এটাও কি যে উপরে জায়গাটা ক্রাস্ট রয়েছে, এটাও ক্রাস্ট রয়েছে, কিন্তু যখন মহাদেশীয় ভূত্বকের যে লেয়ারটা এটা অনেকটাই থিক থাকে, অনেকটাই মোটা থাকে। আর যে মহাসাগরীয় ভূত্বক এখানে তো জল থাকে আর এই জায়গাটাতে মাটি থাকে, এই জায়গাটা কি অনেকটাই থিন থাকে, অর্থাৎ অনেকটাই চিকন থাকে। তো এটা একটা সফট টার্গেট হয়ে যায়। তার জন্য যখন ভূমিকম্প যে প্রভাবটা পড়ে তো সেটা মহাসাগরীয় ভূত্বকের আশেপাশে বেশি পড়ে, বা ভলকেনো ইরাপশনের পার্টটাতে বেশি প্রভাবটা পড়ে। তার জন্য মহাসাগরীয় যে ভূত্বক রয়েছে সেটার আশেপাশে ভূমিকম্প, ভলকেনো এগুলি বেশি দেখা যায়। ওকে, তো এটা হলো ভূত্বকের দুই প্রকার। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে কিনা। যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারো। যদি কোনো তোমাদের ডাউট থাকে সেই ডাউটগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে রাখতে পারো, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সেই ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর তাছাড়া তোমরা যদি এডমিশন নিতে চাও, আমাদের এখানে অফলাইন ক্লাস করতে চাও, এই ক্লাসগুলি একদম ডিটেলসে তোমরা বুঝতে চাও, প্র্যাকটিস করতে চাও, মক টেস্ট দিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, এনিওয়ে নেক্সট স্লাইডে আমরা দেখে নেব আরেকটা এক্সাম্পল। তো এখন আরেকটা পিকচারের সাহায্যে আমরা ইজিলিভাবে বুঝে নেব, যেটা হলো এই যে তোমরা মহাদেশীয় পার্টগুলি দেখতে পাচ্ছ, কন্টিনেন্ট দেখতে পাচ্ছ, এগুলিকে বলাতে পারি আমরা সিম্পলি মহাদেশীয় ভূত্বক। আর মহাসাগরীয় ভূত্বক কোনগুলি? এই যে এখানে জল রয়েছে, জলের নিচে তো মাটি রয়েছে, কিন্তু এই যে লেয়ারটা কি, এই লেয়ারটা খুবই থিন থাকে, তো এগুলিকে বলা হয় কি মহাসাগরীয়। তো সিম্পলি বলতে গেলে এগুলি হলো মহাদেশীয়, আর যে জলের পার্টগুলি রয়েছে সেগুলিকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক, অর্থাৎ ওশেনিক ক্রাস্ট। ওকে, তো আশা করি এই পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, কমেন্টের মাধ্যমে তো জানাতেই পারো। নেক্সট রয়েছে, ওকে, সো এখন তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি শেয়ার করছি। সেটা হলো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে বন্যার কারণে যে অফারটা দেওয়া হলো, সেই অফারের যে প্রসেসটা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। টেক এডমিশন উইদাউট এনি এডমিশন ফিস। তো তোমরা এডমিশন নিতে পারবে কোনো রকম এডমিশন ফিস লাগবে না, এডমিশন ফিস ছাড়াই তোমরা এডমিশনটা নিতে পারবে এই কোর্সে। আর এই কোর্সটা রয়েছে 100 জনের জন্য। প্রথম যে 100 জন আমাদের এখানে এডমিশন নেবে, যার মধ্যে অনেকে অলরেডি এডমিশন নিয়েছো, তো প্রথম 100 জনের জন্য থাকছে এই ওয়ান টাইম অফারটা, যেটার মধ্যে 8 মাসের টেটের কোর্স থাকবে, যেটার মধ্যে একদম সাবজেক্ট ওয়াইজ কোয়ালিটিফুল ক্লাস থাকবে, অনলাইন মক টেস্ট থাকবে, অফলাইন ওয়েমারশিট বেস মক টেস্টও অ্যাভেলেবেল আছে এই ফুল কোর্সের মধ্যে। আর এই ফুল কোর্সটা তোমরা পেয়ে যাবে মাত্র 4000 টাকার মধ্যে। এই ফুল কোর্সটা পেয়ে যাবে, যেহেতু 8 মান্থের কোর্স, পার মান্থ 500 টাকা, তো ইন টোটাল 4000 টাকা, যেটা তোমরা ওয়ান টাইম পেমেন্ট, মানে একবারে তোমরা 4000 টাকা দিয়ে তোমরা এই এডমিশনটা নেবে এবং এই ক্লাসগুলি পেয়ে যাবে, মক টেস্টগুলো পেয়ে যাবে। ওকে, আর এটা কিন্তু ওয়ান টাইম অফারের মধ্যে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। 8 মান্থের কোর্স, ইন টোটাল 4000 যে টোটাল যে মান্থলি পেমেন্টটা, কোনো রকম এডমিশন ফিস আমাদের লাগছে না। এটা কাদের জন্য? প্রথম 100 জনের জন্য থাকছে এই অফারটা, যেটার মধ্যে ফ্রি অফলাইন অ্যান্ড
অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। এই সুবিধাটা তোমরা পেতে চাইলে তোমাদের কি করতে লাগবে, তোমরা যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হলো 6009340523 নম্বরে, এই নম্বরে তোমরা যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তবে আমি আবারও বলছি, আমাদের এখানে সিটটা লিমিটেড রয়েছে। এটা থাকছে, এই যে অফারটা, এটা কিন্তু ওয়ান টাইম অফার। এই অফারটা 100 জনের জন্য, প্রথম 100 জনের জন্য, যার মধ্যে থেকে অনেকটাই সিট ফুলফিল হয়ে গেছে, আর কিছু সংখ্যক বাকি আছে। তো যারা এই সুযোগটা পেতে চাও, আর বেশি সিট নেই, তোমরা দেরি না করে এখনই আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করো এবং আমাদের সেন্টারে এসে তোমরা এডমিশনটা নিতে পারো। ওকে, আর তাছাড়া কোনো কিছু জানার থাকলে, কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, বা কমেন্টের মাধ্যমেও জানাতে পারো। আমাদের এখানে একদম কোয়ালিটিফুল ক্লাস হয়ে থাকে, তোমরা এসে দেখো, কথা বলে দেখো, তারপর তোমরা এডমিশনটা নিতে পারো। ওকে, তারপর আমরা দেখে নেব নেক্সট যে মেইন টপিকে আমরা চলে আসছি, সেটা হলো মহাদেশীয় ভূত্বকের যে গভীরতা গড়ে 40 কিলোমিটার, মহাসাগরীয় ভূত্বকের গভীরতা 5 থেকে 7 কিলোমিটার হয়ে থাকে। মানে এটা আমরা অ্যাভারেজ বলতে পারি। অনেক বুকের মধ্যে 35 থেকে 50 কিলোমিটারও পেয়ে যাবে। ওকে, 3 থেকে 7ও পেয়ে যাবে। তো এটা আমরা অ্যাভারেজ বলছি যে মহাদেশীয় যে ভূত্বকের যে গভীরতাটা সেটা 40 কিলোমিটার অ্যাভারেজ, আর মহাসাগরীয় ভূত্বকের গভীরতাটা অ্যাভারেজ হলো 5 থেকে 7 কিলোমিটার। পিকচারের সাহায্যে বোঝাচ্ছি। এখানে যে দেওয়া হলো, এটা হলো মেন্টাল অর্থাৎ গুরুমণ্ডল। গুরুমণ্ডলের উপরে জায়গাটা কি, ভূত্বক অর্থাৎ ক্রাস্ট, যেখানে আমরা বসবাস করছি। এই ভূত্বককে আমরা দুই ভাগে ভাগ করেছি। কি কি? একটা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট, আর একটা হলো ওশেনিক ক্রাস্ট। যে কন্টিনেন্টাল অর্থাৎ মহাদেশীয় যে ক্রাস্ট রয়েছে, ভূত্বক রয়েছে, সেই যে পার্টটা, এটা হলো মহাদেশীয় ভূত্বক। এই পার্টটা অনেকটাই দেখতে পাচ্ছ তোমরা, ঠিক রয়েছে, মোটা রয়েছে। এটা আমাদের খুব শক্ত আবরণ রয়েছে, যেখানে আমরা বসবাস করছি। এটাকে বলা হয় কন্টিনেন্টাল ক্রাস্ট বা মহাদেশীয় ভূত্বক। আর এই যে এটার যে এইটার গভীরতাটা আমরা অ্যাভারেজ বলতে পারি 40 কিলোমিটার। এটা আমরা বলতে পারি অ্যাভারেজ 40 কিলোমিটার। আর এই পার্টটা রয়েছে কি, এই পার্টটা রয়েছে মহাসাগরীয় অর্থাৎ ওশেনিক ক্রাস্ট। এটা যে গভীরতাটা, এখানে জল রয়েছে, জলের নিচে মাটি রয়েছে। এই যে মাটি যে গভীরতাটা, সেটা দেখতে পাচ্ছ অনেকটাই কম রয়েছে। সেই গভীরতাটা গড়ে আমরা বলতে পারি 5 থেকে 7 কিলোমিটার। 5 থেকে 7 কিলোমিটার। আর এটা এত কম গভীরতা থাকার কারণে বেশিরভাগ ভূমিকম্প বা যে ভলক্যানো এরাপশন রয়েছে, এটার প্রভাবটাও বেশি এটার আশেপাশেই হয়ে থাকে। এইগুলি হলো মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বকের গভীরতাটা গড়ে কত কিলোমিটার করে হয়ে থাকে। নেক্সট দেখে নেব আমরা এখন বৈশিষ্ট্য দেখব। কিসের? যে প্রথম কোন স্তরটা রয়েছে, ভূত্বক রয়েছে, ক্রাস্টের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। কি রয়েছে? প্রথমেই ভূত্বক আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই যে আমাদের ট্যাটের সিলেবাসের মধ্যে, ট্যাট 2 সিলেবাসের মধ্যে জিওগ্রাফির মধ্যে শিলা একটা টপিক রয়েছে, সেটার মধ্যে আমরা সেপারেটভাবে আলোচনা করব। আগ্নেয় শিলা কী, পাললিক শিলা কী, রূপান্তরিত শিলা কী, সেই টপিকটাতে যখন আমরা দেখব, বা আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি আপলোডেড আছে, সেখানেও দেখতে পারো। আর যারা অফলাইন ক্লাস করতে চাও, তোমরা তো ক্লাসের মধ্যে ডিটেলে পেয়েই যাবে। তো সেটার মধ্যে আমরা ডিটেলে ডিসকাশন করব। এখন এতটুকু জেনে রাখো, ভূত্বকটা কি, আমাদের যে ক্রাস্ট রয়েছে সেটা আগ্নেয় পাললিক রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়েছে। 2 নম্বর, এই স্তরে তাপমাত্রা তুলনামূলকভাবে কম। এই যে ভূত্বকটা রয়েছে, এই যে স্তরটা, সেটার যে তাপমাত্রাটা সেটা তুলনামূলক কমই হবে। কেন? এই যে এটা হলো পৃথিবী, এটা হলো কেন্দ্র। যত গভীরে যাবে, আমি আগেই বলেছি, পৃথিবী যত গভীর দিকে, যত ডেপথে যাবে, তত বেশি টেম্পারেচার হাই হবে, তাপমাত্রাটা বাড়তে থাকবে। মানে যত গভীরতায় যাবে তত বেশি তাপমাত্রা বাড়তে থাকবে। তো যেহেতু ভূত্বকটা হলে উপরের জায়গাটা, তো এখানে তুলনামূলক তাপমাত্রাটা, যে টেম্পারেচারটা, সেটা তো কমই থাকবে। যত ভিতরে যাবে তত না টেম্পারেচারটা বাড়তে থাকবে। তো যেহেতু এটা ভূত্বকের কথা এখানে হচ্ছে, ভূত্বকের মধ্যে অন্য গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের তুলনায় তাপমাত্রাটা অনেকটা কম থাকে। সেখানে তাপমাত্রাটা কম থাকার কারণে এখানে যে কী থাকে, সলিড থাকে। কি থাকে? সলিড। যেরকম ধরো একটা লোহাটা কি, লোহাটা হলো সলিড। এখন এটাকে যদি আমি আগুনে পোড়াই, মানে এটা আমাদের কি তাপমাত্রা দেওয়া হয়, তাহলে এটা কি হবে, এটা আস্তে আস্তে গলে যাবে। যত বেশি তাপমাত্রা পাবে তত বেশি এটা গলে যাবে, লিকুইড হয়ে যাবে। সলিড থেকে সেমি সলিড, তারপর এটা লিকুইড হয়ে যাবে। তো সেম ওয়েতে যখন ভূত্বকে থাকবে, যেহেতু এখানে তাপমাত্রাটা কম থাকে, এখানে
সলিড থাকে, যে পাথর থাকলো, শক্ত আবরণ থাকলো যেখানে আমরা বসবাস করছি, এটা সলিড থাকে। আর যদি এটা সলিড না থাকতো আমরা এখানে বসবাস করতে পারতাম না, লিকুইডের মধ্যে তো আমরা বসবাস করতে পারতাম না। তো এই যে ভূত্বক বা ক্রাস্ট রয়েছে সেটা এখানে তাপমাত্রা কম থাকে। এখানে তাপমাত্রা কম থাকার কারণে, তুলনামূলক তাপমাত্রা কম থাকার কারণে এখানে সলিড থাকে, শক্ত আবরণ থাকে, বিভিন্ন ধরনের পাথর থাকে, শক্ত মাটি থাকে। তো এটাকে বলা হয় ভূত্বক। আর ভূত্বক থেকে যত বেশি মানে পৃথিবী যত গভীরে যাবে তত তাপমাত্রা বাড়তে থাকবে। যখন ম্যান্টেলে যাবে অর্থাৎ গুরুমণ্ডলে যাবে তখন সেমি সলিড হবে, আরও ভিতরে গেলে কোর আসবে অর্থাৎ কেন্দ্রমণ্ডল আসবে, তখন এটা লিকুইড হয়ে যাবে। সেটা আমরা পরের স্লাইডে পড়ছি। এখন ভূত্বকের মধ্যে এটা মনে রাখো, ভূত্বকের যে স্তরটা রয়েছে এই স্তরের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে, তবে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। যে গভীরতা যত বাড়বে তাপমাত্রাও আস্তে আস্তে বাড়তে থাকে। 40 কিলোমিটার গভীরতায় শিলামণ্ডলের নিম্নে তাপমাত্রা দাঁড়ায় প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। 40 কিলোমিটার যে গভীরতায় যে শিলামণ্ডল রয়েছে, ক্রাস্ট রয়েছে, সেই ক্রাস্টের যে গভীরতাটা কি 40 কিলোমিটার গভীরতা পর্যন্ত শিলামণ্ডলের যে নিম্নে তাপমাত্রা মানে একদম মিনিমাম তাপমাত্রা কত হয়ে দাঁড়ায়, প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস হয়ে দাঁড়ায়। তারপর যে শিলামণ্ডল বা ভূত্বকটা শেষ হলে কি শুরু হয়, গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলে গিয়ে তাপমাত্রাটা আরও বেশি বাড়বে, ওকে। তো এখানে দেখলাম না কিছু বৈশিষ্ট্য, আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে ভূত্বকে। সেটা কি, 3 নম্বরে রয়েছে, ভূত্বকের যাবতীয় পদার্থ জল অপেক্ষা 2 থেকে 3 গুণ ভারী। ভূত্বকের যে যাবতীয় পদার্থ রয়েছে, ভূত্বকের মধ্যে কী পদার্থ রয়েছে, যেরকম শিয়াল রয়েছে, স্টিমার রয়েছে, এবং শিয়াল এবং চিমা এগুলি যে আরও বিভিন্ন পদার্থ রয়েছে, এই পদার্থ থেকে 2 থেকে 3 গুণ ভারী হয়, জল অপেক্ষা মানে জল থেকে আরও 2 থেকে 3 গুণ ভারী হয়ে থাকে। এই স্তরে মহাদেশীয় অংশের গড় ঘনত্ব 2.7 to 2.75 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং মহাসাগরীয় অংশের গড় ঘনত্ব 2.9 গ্রামে পার সেন্টিমিটার। এই যে ভূত্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে কি, মহাদেশীয় আর মহাসাগরীয়। তার যে গড় ঘনত্ব এখানে কত সেটাও দেওয়া হলো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। 4 নম্বর রয়েছে ভূত্বকের গড় চাপ 9 কিলোবার। ভূত্বকের গড় চাপটা কত, 9 কিলোবার। এটা হলো ভূত্বকের বৈশিষ্ট্যগুলি, এখানে পিকচারের মধ্যে দেওয়া হলো, ওকে। সেই যে ভূত্বককে 2 ভাগে ভাগ করা হলো, একটা হলো এই যে মহাদেশীয়, মহাসাগরীয়। মহাদেশীয় ঘনত্ব এখানে কত দেওয়া হলো, মহাসাগরীয় ঘনত্বটাও দেওয়া হলো, আর এটা যে গড় চাপ সেটা হলো 9 কিলোবার। নেক্সট রয়েছে, এখন এগুলি যে কেমিক্যাল কম্পোজিশন আমরা বলতে পারি সেগুলি আমরা দেখে নেব। কি রয়েছে, উষ্ণতা, ঘনত্ব ও গঠনের তারতম্য অনুসারে ভূত্বক 2টি উপবিভাগে বিভক্ত। যে উষ্ণতা, ঘনত্ব এবং গঠনে যে তারতম্য রয়েছে সেটার অনুসারে ভূত্বককে অর্থাৎ ক্রাস্টকে আবার আরও 2 ভাগে ভাগ করা যায়। সেই 2 ভাগ কি, সিয়াল ও সিমা। সিয়ালটা কি, সিয়াল হলো এই যে Si+Al অর্থাৎ সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম। সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। মহাদেশীয় ভূত্বকে সিলিকা এবং অ্যালুমিনিয়াম পাওয়া যায়, এখানে পাওয়া যায় হবে। এই যে ভূত্বককে 2 ভাগে ভাগ করা হয়েছে, মহাদেশীয় আর মহাসাগরীয়। আর উষ্ণতা, ঘনত্ব, গঠনের তারতম্য অনুসারে ভূত্বককে আরও 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিয়াল আর একটা হলো সিমা। এই যে সিয়াল রয়েছে অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সেটা কোথায় পাওয়া যায়, সেটা পাওয়া যায় মহাদেশীয় ভূত্বক যে রয়েছে সেখানে পাওয়া যায় সিলিকা এবং অ্যালুমিনিয়াম। অন্যদিকে যে সিমা অর্থাৎ সিলিকা অ্যান্ড ম্যাগনেসিয়াম সেটা পাওয়া যায় মহাসাগরীয় ভূত্বকে, সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তো আমরা সিম্পলি বলতে পারি যে সিয়াল এবং সিমার যে মিনারেল কম্পোজিশন রয়েছে সেটা ভূত্বকের মধ্যে পাওয়া যায়। তো ভূত্বকে যেহেতু 2টা পার্ট রয়েছে, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়, মহাদেশীয়র মধ্যে পাওয়া যায় সিয়াল এবং মহাসাগরীয়তে পাওয়া যায় সিমা, ওকে। নেক্সট হলো সিয়াল। সিয়ালটা কি, সিয়াল হলো ভূত্বকের উপরের অংশে মহাদেশীয় ভূখণ্ডকে সিয়াল বলে। এটি সিলিকা এবং অ্যালুমিনিয়াম জাতীয় হালকা পদার্থ দিয়ে গঠিত। এই যে ভূত্বকটা রয়েছে, এই যে ভূত্বক রয়েছে, ক্রাস্ট রয়েছে, সেটাকে 2টা পার্ট কি, কন্টিনেন্টাল অ্যান্ড ওশেনিক ক্রাস্ট, মহাদেশীয় অ্যান্ড মহাসাগরীয়। মহাদেশীয়র মধ্যে রয়েছে কি, সিয়াল। সিয়ালটা কি, সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম। এই সিলিকা এবং অ্যালুমিনিয়াম এগুলি হলো একটা হালকা জাতীয় পদার্থ, সেগুলি দ্বারা কন্টিনেন্টাল ক্রাস্ট অর্থাৎ মহাদেশীয় ভূত্বকটা গঠিত, ওকে। অন্যদিকে যে ওশেনিক ক্রাস্ট রয়েছে সেটা কি দিয়ে গঠিত, সেটা হলো সিমা দিয়ে গঠিত। যে নেক্সট স্লাইডে রয়েছে 2 নম্বর, সিমা। সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত সামুদ্রিক ভূত্বককে বলা হয় সিমা। এই যে ওশেনিক ক্রাস্ট রয়েছে অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক, সেটা কি দিয়ে গঠিত, সিমা অর্থাৎ সিলিকা এবং ম্যাগনেসিয়াম।
তো এটা গেল সিয়াল অ্যান্ড সিমার যে কনসেপ্টটা রয়েছে, আশা করি বুঝতে পেরেছো। আর না বুঝে থাকলে আমি বারবার বলছি, তোমরা কমেন্টে একদম নির্ভয়ে তোমরা কমেন্ট করতে পারো। কোনো ডাউট থাকলে তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করার দায়িত্ব আমাদের, আমরা অবশ্যই তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট রয়েছে, এখন আমরা দেখে নেব ভূত্বকে শিয়াল এবং সীমা স্তরের মধ্যবর্তী সংযোগস্থলকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। এখন কনরাড বিযুক্তি রেখা কি সেটা জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে লাগবে বিযুক্তি রেখাটা কি। বিযুক্তি রেখা বা আমরা এটাকে ডিসকন্টিনিউটিও বলতে পারি। আমাদের যে ভূ অভ্যন্তরের তিনটা স্তর রয়েছে কি, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এখানে ভূত্বক, প্রথমে কি ভূত্বক রয়েছে, তারপর রয়েছে গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। এই যে তিনটা স্তর রয়েছে, যখন ভূত্বকটা শেষ হয় তখন কি শুরু হয়, গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা শেষ যখন শুরু হয়, এখান থেকে শেষ হয়, তখন শুরু হয় কেন্দ্রমণ্ডল। এইভাবে যখন একটার পর একটা স্তর আসে, তখন এরকম তো না যে এখানে একটা শেষ হয়ে গেলে একদম সাথে সাথে আরেকটা স্তর শুরু হয়ে যাবে, এরকম না। এখানে এই যে একটা সংযোগ স্থল থাকে, একটা মিলন স্থল থাকে আমরা বলতে পারি। এই যে মিলন স্থলটাকে, এখানে কি হয়, মিলন স্থলের মধ্যে যে এইটারও কিছু পার্ট এখানে আসবে, এটারও কিছু পার্ট এই জায়গাতে আসবে। এই যে সংযোগ স্থলটা, মিলন স্থলটা, সেটাকেই বলা হয় বিযুক্তি রেখা। সেই যে এখন সিয়াল এবং সীমার যে মিডলের মধ্যবর্তী যে সংযোগ স্থলটা রয়েছে সেটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। এখানে রয়েছে সিয়াল, এখানে রয়েছে সীমা। এই যে এখানে মিডলের জায়গাটা, এখানে সিয়াল, এখানে সীমা, এখানে যে মিডলের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। সিয়াল এবং সীমা কি, সিয়ালটা কোথায় অবস্থিত, মহাদেশীয় আর সীমা অবস্থিত মহাসাগরীয় ভূত্বকের মধ্যে। তো আমরা বলতে পারি মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বকের যে মিডলের জায়গাটা, যে সংযোগ স্থলটা, সেটা হলো কনরাড বিযুক্তি রেখা। অর্থাৎ আমরা বলতে পারি ভূত্বককে আমরা ভাগ করেছি দুই ভাগে, কি, মহাদেশীয়, মহাসাগরীয়। মহাদেশীয়টা হলো সিয়াল এবং মহাসাগরীয় হলো সীমা। তো এই সিয়াল এবং সীমার যে মাঝখানের জায়গাটা, যে মিডলের জায়গাটা, সেটাকেই বলা হয় একটা বিযুক্তি রেখা। সেই বিযুক্তি রেখার একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি, কনরাড বিযুক্তি রেখা। এটা কনরাড বিযুক্তি রেখার নাম কেন দেওয়া হলো, যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে সেই বিজ্ঞানীর নাম ছিল ভূবিজ্ঞানী কনরাড। সেই বিজ্ঞানীর নাম অনুসারে এই বিযুক্তি রেখাটার নাম দেওয়া হয়েছে কনরাড বিযুক্তি রেখা। এরকম করে আরও কিছু বিযুক্তি রেখা রয়েছে, যেগুলি আমরা পরের স্লাইডে আস্তে আস্তে জানব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। আর এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট আমরা দেখে নেব গুরুমণ্ডল। বিযুক্তি রেখাগুলি আমরা পরে দেখছি, আগে আমরা গুরুমণ্ডল আর যে কেন্দ্রমণ্ডল বাকি আছে সেগুলি আমরা বৈশিষ্ট্যগুলি বা সেগুলি কি আমরা দেখে নিই। ভূত্বকটা তো ডিটেলসে দেখলাম, ভূত্বকটা কি, তার যে বৈশিষ্ট্যগুলি সেটাও আমরা দেখলাম। এখন দেখব গুরুমণ্ডল, তারপর দেখব কেন্দ্রমণ্ডল। এইটার পরে, এই তিনটার পরে তারপর আমরা দেখব এক এক করে যে বিযুক্তি রেখা রয়েছে সেগুলি। তো গুরুমণ্ডলে কি রয়েছে, গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল, যে দ্বিতীয় স্তরটাই, এই জায়গাটা। ভূত্বক বা শিলামণ্ডলের নিচে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় গুরুমণ্ডল। এই যে এই জায়গাটাকে ভূত্বক বা শিলামণ্ডল, ভূত্বকের অন্য নাম কি, শিলামণ্ডল, বা এটাকে অশ্বমণ্ডলও বলা হয়, আর ইংলিশে বলতে গেলে ক্রাস্ট। তো ভূত্বকের নিচে, ভূত্বকের যে নিচের জায়গাটা, যে 29 কিলোমিটার পর্যন্ত যেই স্তরটা রয়েছে সেটাকে বলা হয় গুরুমণ্ডল বা ম্যান্টেল। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি গুরুমণ্ডলের যে গভীরতা রয়েছে, গুরুমণ্ডলের গভীরতাটা হলো 29 কিলোমিটার। গুরুমণ্ডলের গভীরতা 29 কিলোমিটার। এই জায়গাটা হলো 29 কিলোমিটার। তো ভূত্বকের নিচের জায়গাটা হলো গুরুমণ্ডল। অর্থাৎ আমরা আরও সিম্পলি বলতে পারি ভূত্বক আর যে কেন্দ্রমণ্ডল, ভূত্বক আর কেন্দ্রমণ্ডলের যে মাঝখানের জায়গাটা সেটাকে বলা হয় গুরুমণ্ডল। আর গুরুমণ্ডলটা হলো 29 কিলোমিটার গভীরতা। গুরুমণ্ডলের গভীরতা 2900 কিলোমিটার। ওকে, নেক্সট রয়েছে এই স্তরটি পৃথিবীর মোট আয়তনের 44 ভাগ। যে এই স্তরটি অর্থাৎ গুরুমণ্ডল বা ম্যান্টেল পৃথিবীর যত আয়তন রয়েছে তার 44 ভাগ যে অধিকার করে আছে কি, সেটা হলো গুরুমণ্ডল, এবং মোট ভরের 64 ভাগ অধিকার করে আছে। এবং পৃথিবীর যে মোট যে টোটাল যে ভরটা রয়েছে, ওয়েটটা রয়েছে, ওজনটা রয়েছে, সেই ওজনের 64 ভাগ অধিকার করে আছে এই গুরুমণ্ডল। ওকে, তো এটা হলো গুরুমণ্ডলের যে কনসেপ্টটা। এখন গুরুমণ্ডলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য, গুরুমণ্ডল খুব ঘন, ভারী, অতি ক্ষারীয় শিলা দ্বারা গঠিত। গুরুমণ্ডলটা কি, খুব ভারী, যে ঘন, অতি ক্ষারীয় কিছু শিলা রয়েছে সেগুলি দ্বারা গুরুমণ্ডলটা গঠিত। সেই শিলাগুলি হলো যে বায়োটাইট, অলিভিয়ান, পাইরক্সিন, অ্যাম্ফিবোল, এগুলি হলো এখানকার মূল খনিজ। 2 নম্বর, এই স্তরে গড় তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরের যে তাপমাত্রাটা অর্থাৎ গুরুমণ্ডলের যে তাপমাত্রাটা রয়েছে সেটা প্রায়
2000 ডিগ্রি সেলসিয়াস। তারপর 2900 কিলোমিটার গভীরতায় এই স্তরের উষ্ণতা দাঁড়ায় 2500 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে যে 29 কিলোমিটার যে গভীরতা, 29 কিলোমিটার গভীরতায় এসে তার যে উষ্ণতা প্রায় যে 2500 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে দাঁড়ায়। নেক্সট হলো 3 নম্বর, গুরুমণ্ডলে গড় ঘনত্ব প্রায় 3.32 থেকে 5.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এই স্তরটি জলের থেকে 4 থেকে 5 গুণ ভারী। গুরুমণ্ডলে গড় চাপ প্রায় 855 কিলোবার। গুরুমণ্ডলে যে ঘনত্ব রয়েছে সেটা কত, সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর এই স্তরে যে যাবতীয় জিনিসগুলি রয়েছে সেগুলি জলের থেকে প্রায় 4 থেকে 5 গুণ ভারী থাকে। আর গুরুমণ্ডলে গড় যে চাপ রয়েছে সেটা প্রায় 855 কিলোবার হয়ে থাকে। তো এটা হলো গুরুমণ্ডলে কিছু বৈশিষ্ট্য। নেক্সট আমরা দেখে নেব কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল বা কোর পৃথিবীর অভ্যন্তরে 2900 কিলোমিটার থেকে ভূকেন্দ্রে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে লোহা, নিকেল প্রভৃতি ভারী উপাদানগুলি সঞ্চিত হয়ে যে স্তরে সৃষ্টি হয়েছে তাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলটা কি? পৃথিবীর যে অভ্যন্তরে 2900 কিলোমিটার কোনটা ছিল, এই যে গুরুমণ্ডলটা ছিল 2900 কিলোমিটার। 2900 কিলোমিটার থেকে মানে এখান থেকে গুরুমণ্ডল থেকে ভূকেন্দ্র কোনটা, একদম মিডলে যে কেন্দ্র, এখানে এই যে 2900 কিলোমিটার থেকে অর্থাৎ গুরুমণ্ডল যেখানে শেষ হয় সেখান থেকে একদম কেন্দ্র পর্যন্ত যে জায়গাটা রয়েছে, যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় কি, সেটাকেই বলা হয় কেন্দ্রমণ্ডল। আর এই কেন্দ্রমণ্ডলের মধ্যে কিছু মিনারেল কম্পোজিশন রয়েছে, সেটা হলো লোহা, নিকেল, এইগুলি দ্বারা, এই উপাদানগুলি দ্বারা গঠিত হয়েছে কি, সৃষ্টি হয়েছে কেন্দ্রমণ্ডল। এই যে লোহা, নিকেল এগুলি সবগুলি সঞ্চিত হয়েছে, সঞ্চয় হয়েছে, একসাথে মিলিত হয়ে এই স্তরটা সৃষ্টি হয়েছে। আর এই স্তরটাকেই বলা হয় কেন্দ্রমণ্ডল বা কোর। এটি সমগ্র পৃথিবীর ভরের 32.5 অংশ এবং আয়তনে 16.20 অংশ দখল করে আছে। পৃথিবীর যে সমস্ত ভর রয়েছে সেটার থেকে 32.5 অংশ দখল করে আছে এবং আয়তনের দিক থেকে 16.20 অংশ দখল করে আছে কি কেন্দ্রমণ্ডল। এখন কেন্দ্রমণ্ডলে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি আমরা দেখে নেব। ওকে, বৈশিষ্ট্যটা দেখে আগে আমরা দেখব মিনারেল কম্পোজিশন। কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। কি বলা হয়? নিফে। Ni প্লাস Fe, অর্থাৎ Ni হলো নিকেল, Fe হলো লোহা। এই যে কেন্দ্রমণ্ডলের মধ্যে নিকেল, লোহা এই উপাদানগুলি সঞ্চিত হয়ে কেন্দ্রমণ্ডলটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ কেন্দ্রমণ্ডল বিশেষত নিকেল ও লোহা দ্বারা গঠিত। এখন বৈশিষ্ট্য দেখে নেব। প্রথম বৈশিষ্ট্য হলো কেন্দ্রমণ্ডলে লোহা অর্থাৎ Fe এবং নিকেল অর্থাৎ Ni এর পরিমাণ বেশি থাকে বলে সংক্ষেপে একে নিফে বলা হয়। যে কেন্দ্রমণ্ডলের মধ্যে লোহা আর যে কি রয়েছে, নিকেল রয়েছে, এগুলি বেশি পরিমাণে থাকে বলে এটা সংক্ষেপে, এটা শর্টে বলা হয় নিফে। 2 নম্বর, এই স্তরে তাপমাত্রা খুব বেশি, এই স্তরে তাপমাত্রাটা খুব বেশি হয়। বিজ্ঞানীদের ধারণা এই স্তরে তাপমাত্রা 5430 ডিগ্রি সেলসিয়াসও হয়ে থাকে। যে অবভিয়াসলি আগে বলেছিলাম পৃথিবী যত ভিতর দিকে যাবে, যত গভীরে যাবে, তত বেশি টেম্পারেচারটা, তাপমাত্রাটা বাড়তে থাকবে। তো এটা যেহেতু কেন্দ্রমণ্ডল, তো তাহলে নিশ্চয়ই ভূত্বক গুরুমণ্ডল থেকে তাপমাত্রাটা আরও বেশিই থাকবে। তো এই বিজ্ঞানীদের ধারণা অনুসারে এই স্তরে যে কেন্দ্রমণ্ডলে গেলে তার তাপমাত্রাটা অলমোস্ট 5430 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। ওকে, এগুলি ছিল কিছু বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যতে রয়েছে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব অত্যন্ত বেশি। এখানকার ঘনত্ব 10 to 10.6 গ্রাম পার ঘন সেন্টিমিটারও হয়ে থাকে। 4 নম্বর, এই স্তরের গড় চাপের পরিমাণ 3680 কিলোবার হয়ে থাকে। তো এগুলি হলো কেন্দ্রমণ্ডলের কিছু বৈশিষ্ট্য। নেক্সট আমরা যেটা দেখে নেব সেটা হলো ঘনত্ব ও চাপের তারতম্যের ভিত্তিতে কেন্দ্রমণ্ডল 2টি উপস্তরে বিভক্ত। কি কি? বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। অর্থাৎ উষ্ণতা, ঘনত্ব, চাপের তারতম্যের ভিত্তিতে কেন্দ্রমণ্ডলকে আরও 2টি ভাগে ভাগ করা যায়। সেটি হলো বহিঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ আউটার কোর, অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ ইনার কোর। এই যে এটা হলো কি কেন্দ্রমণ্ডল, কোর। কেন্দ্রমণ্ডলটাকে 2টা ভাগে কি কি ভাগ করেছে? বহিঃকেন্দ্রমণ্ডল, এই যে বাইরের জায়গাটা রয়েছে সেটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ আউটার কোর, আর ভিতরের জায়গাটা হলো কি অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ ইনার কোর। এখন এগুলি কি সেটা আরও ডিটেলসে আমরা দেখে নিই। বহিঃকেন্দ্রমণ্ডল, আউটার কোর,
কেন্দ্রমণ্ডলের অন্তর্গত ২৯০০ কিলোমিটার থেকে ৫,১৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল। এই যে ২৯০০ কিলোমিটার কোন জায়গাটা, সেটা হলো গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলের পরের স্তরটাই কি, কেন্দ্রমণ্ডল। তো এই যে ২৯০০ কিলোমিটার থেকে ৫,১৫০ কিলোমিটার হলো এই জায়গাটা, অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল। এই জায়গাটাকে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তরের ঘনত্ব 9.2 থেকে 12.3 গ্রাম পার ঘন সেন্টিমিটারও হয়ে থাকে। এটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের যে পরের স্থানটা, অর্থাৎ ৫,১৫০ কিলোমিটার থেকে যে পরের স্থানটা, সেটা হয়ে যাবে কি আমাদের অন্তঃকেন্দ্রমণ্ডল, যেটা আমরা নেক্সট স্লাইডে দেখে নেব। অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ ইনার কোর। কেন্দ্রমণ্ডলের অন্তর্গত ৫,১৫০ কিলোমিটার থেকে ৬,৩৭১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল। অর্থাৎ এখানে যখন গুরুমণ্ডল শেষ হয় তখন কেন্দ্রমণ্ডল শুরু হয়। তার মধ্যে কেন্দ্রমণ্ডল যে এখান থেকে ২৯০০ থেকে ৫,১৫০ পর্যন্ত কি বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল যেখানে শেষ হয় সেখানে ৫,১৫০ কিলোমিটার থেকে একদম বিন্দু পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর মিডলে যে একদম মিডল পর্যন্ত, বিন্দু পর্যন্ত ৬,৩৭১ কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা রয়েছে, সেই অঞ্চলটাকেই বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল অর্থাৎ ইনার কোর। এই অংশের ঘনত্ব 13.3 to 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার হয়ে থাকে। এটা হলো ইনার কোরের কনসেপ্টটা। নেক্সট যেটা আমরা দেখব সেটা হলো ডিসকন্টিনিউটি। দেখে নেব ডিসকন্টিনিউটি অর্থাৎ বিযুক্তি রেখা। তো এই ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখাটা কি, সেটা হলো একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে ধরো কিছু জল রয়েছে, ওকে, জল রয়েছে এখানে, তারপর এখানে কিছু মাটি রয়েছে, বালি রয়েছে। যেখানে জল রয়েছে এখানে মাটি রয়েছে, এরকম তো না এখানে জল শেষ হয়ে গেছে এখান থেকে ডাইরেক্ট মাটি শুরু হয়ে যাবে, এরকম না। তো এখানে জলের কিছু পার্ট এবং মাটির কিছু পার্ট, অর্থাৎ এখানে ওয়েট স্যান্ড, যে ভিজা কিছু বালি সেখানে থাকবে। এইখানে যে সংযোগ স্থলটা, জল আর বালির মাঝখানে যে সংযোগ স্থলটা, সেটাকে বলা হয় বিযুক্তি রেখা। যেরকম আমাদের যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগে আমরা কয় ভাগে ভাগ করেছি, কি 3 ভাগে। সেটা কি কি, ক্রাস্ট, ম্যান্টেল, কোর। অর্থাৎ এটা ধরো ক্রাস্ট, তারপর রয়েছে ম্যান্টেল, তারপরে কোর। ক্রাস্ট শেষ হলে কি শুরু হয়, ম্যান্টেল, ম্যান্টেল শেষ হলে শুরু হয় কোর। এরকম করে 3টা স্তর রয়েছে। এই যে 3টা স্তর রয়েছে, এটা কি এরকম হয় ক্রাস্ট শেষ হলে ডাইরেক্ট ম্যান্টেল চলে আসবে, বা ম্যান্টেল শেষ হলে ডাইরেক্ট কোর চলে আসবে, এরকম না। ক্রাস্ট যখন শেষ হবে একটা সংযোগস্থল, মানে ক্রাস্ট আর ম্যান্টেলের মাঝখানে একটা সংযোগস্থল থাকবে, সেই সংযোগস্থলটাকে বিযুক্তি রেখা বলা হয়। আর সেই সংযোগস্থলের মধ্যে যে ক্রাস্ট, এই ধরো এখানে ক্রাস্ট আর ম্যান্টেল, এখানে ক্রাস্ট এখানে ম্যান্টেল, ক্রাস্ট আর ম্যান্টেলের যে মাঝখানে যে সংযোগস্থলটা, সেখানে ক্রাস্টেরও কিছু পার্ট থাকবে, তারপর ম্যান্টেলেরও কিছু পার্ট থাকবে, অর্থাৎ মানে ভূত্বক আর যেটা গুরুমণ্ডল রয়েছে সেটার কিছু পার্ট থাকবে। সেই সংযোগস্থলটাকে বিযুক্তি রেখা বলা হয়। সেমভাবে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে জায়গাটাকেও একটা বিযুক্তি রেখা রয়েছে, একটা ডিসকন্টিনিউটি রয়েছে, কারণ সেখানেও একটা সংযুক্ত স্থল রয়েছে। সেই সংযুক্ত স্থলটাকে বলা হয় বিযুক্তি রেখা। তো এরকম করে আমাদের কাছে কিছু বিযুক্তি রেখা রয়েছে, সেগুলি কি আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব একদম পিকচারের সাহায্যে। এখানে যেরকম সবগুলি রয়েছে, প্রথমে কি রয়েছে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই জায়গাটা কি ভূত্বক, তারপর এই জায়গাটা রয়েছে গুরুমণ্ডল, তারপর রয়েছে কেন্দ্রমণ্ডল। ভূত্বককে কয় ভাগে ভাগ করা হয়েছে, ভূত্বককে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি, এই যে মহাদেশীয় আর মহাসাগরীয়। তো মহাদেশীয় আর মহাসাগরীয় যে মাঝখানে জায়গাটা, অর্থাৎ মহাদেশীয়র মধ্যে কি রয়েছে, মহাদেশীয়র মধ্যে রয়েছে সিয়াল, আর মহাসাগরীয়তেও রয়েছে সীমা, অর্থাৎ সিলিকন অ্যান্ড ম্যাগনেসিয়াম। মহাদেশীয় মধ্যে রয়েছে সিয়াল, মহাসাগরীয় মধ্যে রয়েছে সীমা। তো এই যে সিয়াল আর সীমার মাঝখানে যে একটা সংযোগস্থল রয়েছে, সেই সংযোগস্থলকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। কি বলা হয়, কনরাড বিযুক্তি রেখা। অর্থাৎ আমরা সিম্পলি বলতে পারি ভূত্বকের মধ্যে যে 2টা পার্ট রয়েছে, মহাদেশীয় আর মহাসাগরীয়। তো মহাদেশীয় আর মহাসাগরীয় যে মাঝখানে যে জায়গাটা, এই যে মাঝখানে যে লাইনটা রয়েছে, সংযোগস্থলটা রয়েছে, সেইটাকে বলা হয় একটা বিযুক্তি রেখা। আর সেই বিযুক্তি রেখার নামটা হলো কনরাড বিযুক্তি রেখা। আর এটার নাম কনরাড বিযুক্তি রেখা কেন, কারণ যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে সেই বিজ্ঞানীর নাম হলো ভূবিজ্ঞানী কনরাড। সেই বিজ্ঞানীর নাম অনুসারে কি দেওয়া হয়েছে, কনরাড বিযুক্তি রেখা। এখানে যে বক্সের মধ্যে দেওয়া রয়েছে ভূবিজ্ঞানী কনরাড, সেই বিজ্ঞানীর নাম অনুসারে বিযুক্তি রেখার নাম হয়েছে কনরাড বিযুক্তি রেখা। শিয়াল আর যে সীমার যে মিডলের যে স্তরটা রয়েছে সেটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা।
নেক্সট যে বিযুক্তি রেখা রয়েছে সেটা হলো ক্রাস্ট আর ম্যান্টেলের মধ্যে। ক্রাস্ট কোনটা, যে ভূত্বক রয়েছে, ভূত্বক যেখানে শেষ হয় তারপর কি শুরু হয়, তারপর শুরু হয় গুরুমণ্ডল। তো আমরা বলতে পারি যে ভূত্বকটা আর গুরুমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে সেটাকে বলা হয় মোহরুবিসিক বিযুক্তি রেখা, মোহরুবিসিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখাও বলা হয়। আর এটার যে বিজ্ঞানী রয়েছে, যে আবিষ্কার করেছে, যে সেই বিজ্ঞানীর নাম হলো মোহরুবিসিক। সেই বিজ্ঞানীর নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে মোহ বিযুক্তি রেখা। সেটা ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে, বা এইভাবেও আসতে পারে যে ভূত্বক আর ঊর্ধ্ব গুরুমণ্ডল বা বহিঃগুরুমণ্ডলের যে মাঝখানে যে সংযোগস্থলের নাম কি বা বিযুক্তি রেখার নাম কি, তখন কি চলে আসবে, মোহরুবিসিক বিযুক্তি রেখা। ওকে, তারপর যে আমরা গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছিলাম কি কি, একটা হলো আউটার আর একটা হলো ইনার। আউটার যে গুরুমণ্ডল বা ইনার গুরুমণ্ডল বা আমরা ম্যান্টেলও বলতে পারি, সেটার মাঝখানে একটা সংযোগস্থল রয়েছে, সেই সংযোগস্থলটাকে বলা হয় র্যাপিডটি বিযুক্তি রেখা, র্যাপিডটি বিযুক্তি রেখা। এটা কোনটা, এটা কিন্তু র্যাপিডটি বিযুক্তি রেখা কিন্তু গুরুমণ্ডলেই রয়েছে। এখন গুরুমণ্ডলকে যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে, সেই মানে ঊর্ধ্ব আর নিম্ন গুরুমণ্ডলের মাঝখানের যে সংযোগস্থল রয়েছে সেটাকেই বলা হয়, কি বলা হয়, র্যাপিডটি বিযুক্তি রেখা। তারপর গুরুমণ্ডল যেখানে শেষ হয় সেখান থেকে কি শুরু হয়, কেন্দ্রমণ্ডল। অর্থাৎ গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে সংযোগস্থল রয়েছে সেটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। কি বলা হয়, গুটেনবার্গ বিযুক্তি রেখা। বা এইভাবেও আসতে পারে যে নিম্ন গুরুমণ্ডল আর যে বহিঃগুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের যে মাঝখানে সংযোগস্থলটা বিযুক্তি রেখার নাম কি, সেটা হয়ে যাবে গুটেনবার্গ বিযুক্তি রেখা। নেক্সট, কেন্দ্রমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করেছি কি, বহিকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। কারণ বহিকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রলের মাঝখানে একটা বিযুক্তি রেখা রয়েছে, সেটার নাম হলো যে লেওম্যান বিযুক্তি রেখা, লেওম্যান বিযুক্তি রেখা, যেটা আবিষ্কার করেছে লেওম্যান। সেই লেওম্যানের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে লেওম্যান বিযুক্তি রেখা। আর এখানে গড় গভীরতাটাও দেওয়া রয়েছে, কোনটা কত কিলোমিটার সেটাও দেওয়া রয়েছে। আমি আবার সিম্পলি বলে দিচ্ছি, আমাদের যে এখানে তিনটা কি রয়েছে, পৃথিবীর অভ্যন্তরভাগ, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, সেগুলি মাঝখানে কিছু সংযুক্তিস্থল রয়েছে, সেই সংযোগস্থল বা মিলন স্থলটাকে বলা হয় বিযুক্তি রেখা বা ডিসকন্টিনিউটি। সেগুলি কিছু নাম দেওয়া হয়েছে, এগুলি যে নাম দেওয়া হয়েছে বিভিন্ন আবিষ্কার রয়েছে, বিজ্ঞানী ছিল যে এটা আবিষ্কার করেছে এগুলি, সেই বিজ্ঞানীদের নাম অনুসারে এগুলির নাম দেওয়া হয়েছে, বিযুক্তি রেখাগুলির নামগুলি রাখা হয়েছে। আর এখানে গড় গভীরতাও দেওয়া রয়েছে। তো প্রথমেই ভূত্বকের মধ্যে দুইটা পার্ট, মহাদেশীয়, মহাসাগরীয়। তো মহাদেশীয় আর মহাসাগরীয় অর্থাৎ সিএল এন্ড সীমার যে মাঝখানের বিযুক্তি রেখাটার নাম হলো কনরাড বিযুক্তি রেখা। যেখানে ভূত্বক শেষ হয় আর গুরুমণ্ডল স্টার্ট হয় সেখানে একটা বিযুক্তি রেখা রয়েছে, সেটার নাম হলো মোহরুবিসিক বিযুক্তি রেখা। তারপর যেখানে আমরা আবার গুরুমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছি, ঊর্ধ্ব আর কি, যে নিম্ন। অর্থাৎ আমরা বলতে পারি আউটার মেন্টাল, ইনার মেন্টাল। আউটার মেন্টাল আর ইনার মেন্টালের যে মাঝখানে জায়গাটা সেটাকে বলা হয় র্যাপিডটি বিযুক্তি রেখা। যেখানে গুরুমণ্ডল অর্থাৎ মেন্টালটা কমপ্লিট হয়েছে, শেষ হয়েছে, সেখানে শুরু হয়েছে কেন্দ্রমণ্ডল। তো আমরা বলতে পারি মেন্টাল আর কোরের অর্থাৎ গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে জায়গাটা একটা সংযোগস্থল, সেটার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি রেখা। তারপর কেন্দ্রমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেই দুই ভাগের মধ্যে আবার একটা সংযোগস্থল রয়েছে, একটা হলো বহিকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রলের মাঝখানে যে বিযুক্তি রেখাটা সেটার নাম হলো লেমন বিযুক্তি রেখা। তো এগুলি হলো পাঁচটা বিযুক্তি রেখা রয়েছে এরকম আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগে। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি মাথায় রাখবে, কনফিউজ হবে না। যদি তোমাদের কনফিউশন লাগে তাহলে তোমরা কমেন্ট জানাবে, এইটার জন্য সেপারেটভাবে আমি ক্লাস নিয়ে আসবো, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে ডাউট থাকলে। যদি কোনো ডাউট না থাকে খুবই ভালো করে পড়ো, রিভিশন করো। ওকে, আর খুব শীঘ্রই কিন্তু টেট এক্সাম হতে যাচ্ছে, 2024 কিন্তু টেট এক্সাম হবে, সেটা হয়তো তোমরা ভিডিওটাও দেখেছো। তার জন্য যারা প্রিপারেশান করছো খুবই ভালো, তোমরা রিভিশন চালিয়ে যাও, প্রিপারেশান করো। আর যারা ভাবছো প্রিপারেশান করবে, তোমরা আজ থেকে প্রিপারেশানটা শুরু করে যাও। সেটার জন্য গাইড দেওয়ার জন্য আমরা আছি, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, বা আমাদের এখানে এডমিশন নিয়ে তোমরা অফলাইন ক্লাস করতে পারো। আমাদের এখানে নোটসও অ্যাভেলেবেল আছে, নোটসটা নিয়েও তোমরা পড়তে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা পড়াটা আজ থেকেই শুরু করে দাও। আর তাছাড়া কোনো ডাউট থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। ওকে, তো এইগুলি ছিল বিযুক্তি রেখা। তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি পড়লাম, প্রথমে আমরা ক্রাস্ট, মেন্টাল, কোর অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল সেগুলি কি, তার মিনারেল কম্পোজিশনগুলি পড়লাম, তার যে বৈশিষ্ট্যগুলি আমরা একদম ডিটেলসে সবগুলি দেখে নিলাম। তারপর যে বিযুক্তি রেখা রয়েছে সেটাও আমরা দেখে নিলাম। অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগে যে পার্ট রয়েছে সবটাই আজকের ভিডিওতে আমি কভার করেছি। কনসেপ্টটা এখানেই শেষ হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন এই চ্যাপ্টার থেকে আমরা কিছু কোশ্চেন আনসার দেখে নেব। তো তোমরা কতটুকু শিখেছো সেটা কোশ্চেন আনসারের মাধ্যমে তোমরা বুঝতে পারবে।
তো কোশ্চেন আনসারের মধ্যে প্রথমেই যেটা রয়েছে, পৃথিবীর অভ্যন্তর ভাগকে কয় ভাগে ভাগ করা যায়? পৃথিবীর যে অভ্যন্তর ভাগ রয়েছে সেটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি কি কি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। ভূত্বক প্রথমে, তারপর গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। তো পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3 ভাগে ভাগ করা যায়। পৃথিবীর অভ্যন্তর ভাগের 3টি ভাগ কি কি? কি কি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। পৃথিবীর উপরিভাগে অবস্থিত যে শক্ত ও কঠিন আবরণের উপর আমরা বসবাস করি তাকে কি বলা হয়? যে পৃথিবীটা রয়েছে, এটা হল পৃথিবীটা রয়েছে, তার যে উপরে যে শক্ত আবরণটা রয়েছে যেখানে আমরা বসবাস করি, এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হয় ভূত্বক, বা এটার আরও কী নাম রয়েছে? অশ্বমণ্ডল বলা হয়, শিলামণ্ডল বলা হয়, আর ইংলিশে বলতে গেলে ক্রাস্টও আমরা বলে থাকি। নেক্সট হলো 4 নম্বর, ভূত্বককে কয়টি ভাগে ভাগ করেছেন? ভূত্বককে কয়টি ভাগে ভাগ করেছেন? ভূত্বককে 2টি ভাগে ভাগ করেছেন। ভূত্বকের 2টি ভাগ কী কী? মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক। তো ভূত্বক যেটা রয়েছে উপরের পার্টটা, সেটাকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা মহাদেশীয়, একটা মহাসাগরীয়। মহাদেশীয় কোনটা? যেখানে আমরা বসবাস করছি। আর মহাসাগরীয় কোনটা? যেটা জলের যে পার্টটা, ধরো এখানে সমুদ্র রয়েছে, তার নিচে মাটি তো নিশ্চয়ই আছে, তো ওই পার্টটাকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বকের গভীরতা কত? মহাদেশীয় যে ভূত্বকের গভীরতাটা প্রায় কত? 40 কিলোমিটার, গড়ে অ্যাভারেজ 40 কিলোমিটার হয়ে থাকে ভূত্বকের যে মহাদেশীয় যে গভীরতাটা। নেক্সট 7 নম্বরে রয়েছে, মহাসাগরীয় ভূত্বকের গভীরতা কত? মহাসাগরীয় গভীরতাটা রয়েছে গড়ে 5 থেকে 7 কিলোমিটার। ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? ভূত্বক আগ্নেয়, পাললিক, রূপান্তর শিলা দ্বারা গঠিত। ভূত্বকের 40 কিলোমিটার গভীরতায় শিলামণ্ডলে নিম্নের তাপমাত্রা কত? ভূত্বকের যে 40 কিলোমিটার গভীরতায় শিলামণ্ডলে যে নিম্নের তাপমাত্রাটা, সেটা হলো 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, ভূত্বকের মহাদেশীয় অংশের গড় ঘনত্ব কত? 2.7 থেকে 2.75 গ্রাম পার ঘন সেন্টিমিটার হলো ভূত্বকের মহাদেশীয় অংশের গড় ঘনত্ব। আর মহাসাগরীয় অংশের গড় ঘনত্বটা হলো 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূত্বকের গড় চাপ কত? এই যে 9 কিলোবার। এটা 9 কিলোবার হবে, কিলোমিটার না, কিলোবার হবে, কিলোবার, যেটা স্লাইডগুলির মধ্যে অলরেডি আমি ডিসকাস করেছি। নেক্সট হলো 13 নম্বরে রয়েছে, মহাদেশীয় ভূত্বক কী দ্বারা গঠিত? মহাদেশীয় ভূত্বকটা সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, অর্থাৎ সিয়াল দ্বারা গঠিত। মহাসাগরীয় ভূত্বক কী দ্বারা গঠিত? সিলিকা এবং ম্যাগনেসিয়াম, অর্থাৎ সিমা। মহাদেশীয় সিয়াল মহাসাগরীয় সীমা দিয়ে গঠিত, এবং শিয়াল এবং সীমার যে মিডলের জায়গাটা, সংযোগস্থলটা, সেটাকে কি বিযুক্তি রেখা বলা হয়? সেটাকে কনরাড বিযুক্তি রেখাও বলা হয়। নেক্সট, মহাদেশীয় ভূত্বককে কি বলা হয়? মহাদেশীয় ভূত্বককে সিয়াল বলা হয়, যেটা এখানে আমি বললাম সিয়াল বলা হয়, অর্থাৎ সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম। নেক্সট 16 নম্বর, মহাসাগরীয় ভূত্বককে কি বলা হয়? মহাসাগরীয় ভূত্বককে সীমা বলা হয়, সিলিকন অ্যান্ড ম্যাগনেসিয়াম। ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটির নাম কি? যে ভূত্বক রয়েছে এবং নিচের কেন্দ্রমণ্ডল, তার যে মিডিলের যে স্তরটা রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গুরুমণ্ডল। কি বলা হয়? গুরুমণ্ডল। গুরুমণ্ডলের গভীরতা কত? গুরুমণ্ডলের গভীরতাটা কত ছিল? ভূত্বকের নিচে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত গুরুমণ্ডল বিস্তৃত। 2900 কিলোমিটার ছিল তার যে গুরুমণ্ডলের গভীরতাটা। নেক্সট রয়েছে 19 নম্বর, গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত ভাগ অধিকার করে আছে? গুরুমণ্ডল পৃথিবীর যে মোট আয়তন তার 44 ভাগ গুরুমণ্ডল অধিকার করে আছে। গুরুমণ্ডল পৃথিবীর মোট ভরের কত ভাগ অধিকার করে আছে? গুরুমণ্ডল পৃথিবীর যে 68 ভাগ কি করে অধিকার করে আছে পৃথিবীর মোট ভরের। গুরুমণ্ডলের মূল খনিজগুলো কি কি? এই যে বায়োটাইট, থাইরক্সিন, অ্যাম্ফিবোল্ট, এগুলি হলো গুরুমণ্ডলের যে মূল খনিজগুলি। 22, গুরুমণ্ডলের গড় তাপমাত্রা কত? প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। গুরুমণ্ডলের গড় ঘনত্ব হল 3.32 থেকে 5.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 24, গুরুমণ্ডলের গড় চাপ কত? 855 কিলোবার। 855 কিলোবার হলো গুরুমণ্ডলের গড় চাপ। 25, গুরুমণ্ডলের পরের স্তরটির নাম কি? গুরুমণ্ডলে যে পরের স্তরটি রয়েছে, প্রথমে কি ভূত্বক রয়েছে, তারপর গুরুমণ্ডল, তারপর রয়েছে কেন্দ্রমণ্ডল। তো গুরুমণ্ডলের পরের স্তর কি হবে? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর আয়তনে কত অংশ দখল করে আছে? 16.20% দখল করে আছে।
কেন্দ্রমণ্ডল খনিজ কোন খনিজ দ্বারা গঠিত? কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দ্বারা গঠিত, অর্থাৎ নিফে, NiFe, নিফে। ওকে, নিকেল এবং লোহা দ্বারা গঠিত কেন্দ্রমণ্ডল। 28 কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? নিফে, অর্থাৎ এই যে নিকেল এন্ড আয়রন। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? প্রায় 5430 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব হলো 10 থেকে 10.6 গ্রাম ঘন সেন্টিমিটার। 31 রয়েছে কেন্দ্রমণ্ডলে চাপের পরিমাণ কত? 3680 কিলোবার। কেন্দ্রমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে। কি কি? সেগুলি হলো বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, অর্থাৎ আউটার কোর, ইনার কোর। নেক্সট রয়েছে মহাদেশীয় এবং মহাসাগরীয় বিযুক্তি তলকে কি বলা হয়? মহাদেশীয় এবং মহাসাগরীয় যে বিযুক্তি তল রয়েছে সেটাকে বলা হয় কনরাড বিযুক্তি তল। ভূত্বকের 2টা পার্ট, মহাদেশীয়, মহাসাগরীয়। মহাদেশীয়কে সিয়াল বলা হয়, মহাসাগরীয়কে সীমা বলা হয়। তো সিয়াল এবং সীমা বা মহাদেশীয় এবং মহাসাগরীয় যে মাঝখানে সংযোগ স্থলটা অর্থাৎ বিযুক্তি তলটা রয়েছে সেটাকে কি বলা হয়? কনরাড বিযুক্তি তল। ভূত্বক এবং ঊর্ধ্ব গুরুমণ্ডলে বিযুক্তি তলের নাম কি? যে ভূত্বক রয়েছে এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল, যে ভূত্বক যেখানে শেষ হয় সেখানে কি শুরু হয়? ঊর্ধ্ব গুরুমণ্ডল। সেইখানে মাঝখানে যে বিযুক্তি তলটা রয়েছে সেটাকে কি বলা হয়? মহু বিযুক্তি তল, মহু বিযুক্তি তল। ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল হবে। গুরুমণ্ডলের বিযুক্তি তলের নাম কি? সেটা হলো রেপেট্টি বিযুক্তি তল। যে ঊর্ধ্ব গুরুমণ্ডল রয়েছে, গুরুমণ্ডলকে 2টা পার্ট করা হয়েছে, একটা হলো আউটার মেন্টাল, একটা হলো ইনার মেন্টাল। তো এই যে আউটার মেন্টাল আর ইনার মেন্টালের মাঝখানে একটা সংযোগস্থল রয়েছে যেটাকে বিযুক্তি রেখা বলা হয় বা বিযুক্তি তল বলা হয়, সেটার একটা নাম দেওয়া হয়েছে, সেটার নামটা হলো রেপেট্টি বিযুক্তি তল, রেপেট্টি ডিসকন্টিনিউটি বা রেপেট্টি বিযুক্তি তল। নেক্সট রয়েছে 37 নিম্ন গুরুমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের বিযুক্ত তলের নাম কি? নিম্ন গুরুমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল, যে গুরুমণ্ডলে যে নিচের জায়গাটা আর কেন্দ্রমণ্ডলে যে উপরের জায়গাটা সেখানে একটা বিযুক্তি তল রয়েছে, সেটার নাম হলো গুটেনবার্গ বিযুক্তি তল। 38 কেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের বিযুক্তি তলের নাম। যে কেন্দ্রমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটা হলো আউটার কোর, একটা হলো ইনার কোর। এই আউটার কোর আর ইনার কোরের মাঝখানে একটা বিযুক্তি তল রয়েছে, সেটাকে বলা হয় লেমন বিযুক্তি তল, লেমন বিযুক্তি তল। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। আশা করি কনসেপ্ট প্লাস যে কোশ্চেন আনসারগুলি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট বক্সের মাধ্যমেও জানাতে পারো। এটা তোমাদের জন্য একটা ডেমো ক্লাস। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না, কোনো কনফিউশন থাকলে সেটাও জানাতে পারো। আর তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমাদের জন্য একটা অফার দেওয়া হয়েছে, সেটা তোমরা সবাই জানো। যারা জানো না তাদেরকেও আমি বলে দিচ্ছি। আমাদের ত্রিপুরা রাজ্যতে বন্যা হয়েছে, যার জন্য অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সেই দিক থেকে চিন্তা করে আমরা টেটের ক্যান্ডিডেটদের জন্য আমরা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার পক্ষ থেকে একটা অফার নিয়ে এসেছি প্রথম 100 জনের জন্য। প্রথম 100 জনের জন্য এই সুবিধাটা রয়েছে। কি রয়েছে? টেক এডমিশন উইদাউট এনি এডমিশন ফিস। কোনো মাত্র এডমিশন ফিস ছাড়াই তোমরা এডমিশন নিতে পারবে টেটের জন্য, যেটার মধ্যে তোমার 8 মাসের কোর্সটা থাকবে। 8 মাসে পুরো সিলেবাসটা কমপ্লিট করা হবে। টোটাল মান্থলি পেমেন্টটা থাকবে 4000 টাকা, মানে টোটাল ওয়ান টাইম পেমেন্ট। একবারে তোমরা 4000 টাকা দিয়ে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। যেহেতু 8 মাসের কোর্স, মান্থলি পেমেন্ট 500 টাকা করে, তো ইন টোটাল কত হয়? 4000 টাকা। তো এই 4000 টাকার মধ্যে তোমরা সম্পূর্ণ কোর্সটা পেয়ে যাবে, যেটার মধ্যে ফ্রি অফলাইন আর অনলাইন মক টেস্টও অ্যাভেলেবেল রয়েছে। তো এই 4000 টাকার মধ্যে তোমরা কি পেয়ে যাচ্ছ? 4000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ একদম কোয়ালিটিফুল ক্লাস প্রতিটা সাবজেক্টেরই। তার সাথে পেয়ে যাবে অনলাইন উইকলি মক টেস্ট, অফলাইন মান্থলি মক টেস্ট ওয়েমার্কশিটের মাধ্যমে, যে পুরো মাস যা কিছু পড়ানো হয় তার অ্যাকর্ডিং মান্থের লাস্টে মক টেস্ট নেওয়া হয়। অফলাইনে ওয়েমার্কশিটের মাধ্যমে প্রিন্টেড কোশ্চেন প্রোভাইড করি, ওয়েমার্কশিট প্রোভাইড করি আমরা, সেটার মাধ্যমে তোমাদের মক টেস্টও নেওয়া হবে, একদম কোয়ালিটিফুল মক টেস্ট নেওয়া হবে। ওকে, তো যারাই এই সুযোগটা পেতে চাও তোমরা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করো এই নম্বরে। নম্বরটা হলো 6009340523 নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আর তোমরা, আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু লিমিটেড রয়েছে। এটা প্রথম 100 জনের জন্য, যার মধ্যে অনেকে অলরেডি এডমিশন হয়ে গেছে, অনেকে এডমিশন হবে। তো যারাই 100 জনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবে, এডমিশন নেবে, তাদের জন্য কিন্তু থাকছে এই ওয়ান টাইম অফারটা। 100 জন কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা আর স্টুডেন্ট দিতে পারবো না, তার জন্য তোমরা
দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করো এবং সুযোগটা হাতছাড়া করবে না। এরকম সুযোগ আর পাবে না যে এডমিশন ফিস ছাড়া। আমরা কিন্তু 5,000 টাকা পুরোটাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই টেট কোর্সটা। ওকে, সো যারা এডমিশন নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, যেখানে খুব যত্ন সহকারে প্রতিটা সাবজেক্টে পড়ানো হয়, কনসেপ্ট বোঝানো হয়, প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয়, মক টেস্ট নেওয়া হয়, অনলাইন এবং অফলাইন দুটিভাবে মক টেস্ট দেওয়ার সুবিধা আমাদের এখানে রয়েছে। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আশা করি আজকেই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমাদের সাথে আছো, পাশে আছো বলেই কিন্তু আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারছি, তোমাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারছি। তো তোমরা এভাবেই আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো, তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা আমরা আমাদের সাকসেস মাস্টারের পক্ষ থেকে তোমাদের জন্য করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। এভাবেই পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে, বা আমরা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। অসংখ্য ধন্যবাদ।